একটা প্রশ্ন আছে এলডিসি নিয়ে, দুটো প্রশ্ন আছে এলডিসি নিয়ে। আমি আপনাদের বলি, হ্যাঁ, তথ্য উপাত্তের নিঃসন্দেহে তাৎপর্য আছে, কিন্তু বিষয়টা হলো যে দেশের ভিতরে তথ্য উপাত্ত আমরা সংশয় প্রকাশ করেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে তথ্য উপাত্তের পুনর্মূল্যায়ন করা হয় নাই। আমাদের একটা রিকমেন্ডেশন হলো যে সরকারের একটি তথ্য কমিশন ঠিক না শব্দটা, ডেটা কমিশন করা দরকার, ডেটা এক্সপার্ট গ্রুপ করা দরকার, যারা এই বিষয়াদিগুলোকে পুনর্মূল্যায়ন করবে পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গি থেকে, এবং প্রয়োজন হলে পরে যে টাইম সিরিজ ডেটা, যেটা সময় ভিত্তিক সারণী তৈরি হয়, সেইটা তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওগুলি নতুন পুনর্মূল্যায়ন হয়ে নতুনভাবে ওই তথ্য উপাত্ত আন্তর্জাতিক ক্ষেত্রে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগেরটাই বহাল থাকবে। সেহেতু যতক্ষণ পর্যন্ত সরকার এটা না করে, সরকার না নিয়ে যাচ্ছে, ততক্ষণ হবে না। কিন্তু তারপরেও আমার এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, তারপরেও যেই সমস্ত মাপকাঠি আছে তার উপরে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এখন আসলেই, আমি তো অন্যান্য দেশ নিয়ে কাজ করি জাতিসংঘে, আমি আপনাদের বলতে পারি এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না। এইটার কোনোভাবেই মিলে না আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা এতক্ষণ রাজনীতি বলেছেন না, আমি আপনাদের রাজনীতি বলি। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? এতক্ষণ রাজনীতি বলেছেন, আমি একটু রাজনীতি বলি। হ্যাঁ, এই রাজনীতি আপনার মনে রাখে কেউ কাজ করতে পারবে যেটা আদৌ কোনো প্রয়োজন নাই? যারা এটা নিয়ে তদবির করেন, ভালো করে দেখেন তাদের গোড়া কোথায়। আমি এখন দ্বিতীয় প্রশ্নে যাই। এটা হলো যে পাবলিক ইনভেস্টমেন্ট। ইনাম, দুটো প্রশ্ন আছে আপনার কাছে ওখানে। একটা হচ্ছে যে রেঞ্জ ছাড়া কোনো উপায় নাই, কারণ আমরা তো ইনভেস্টিগেটর না, ইনকোয়ারি করি নাই। সুতরাং আমরা বিভিন্ন উপাত্ত থেকে বোঝার চেষ্টা করেছি রেঞ্জটা কি হবে। সো বিশাল রেঞ্জ নানা কারণে, কারণ আমরা যখন লোকজনের সাথে কথা বলছি, জনগণের একটা ধারণা 40%, বিভিন্ন জায়গায় আমাদেরকে পাবলিক বিয়েতে বলছে 40%, কিন্তু তার বাইরেও এস্টিমেট আছে। সেজন্য আমরা এস্টিমেটটা রেখে দিছি যেভাবে, কারণ হয়তো বা কোনো কারণ যদি কখনো ইনভেস্টিগেশন হয় তাহলে বেরোবে, বাট আমাদের অবজেক্টিভ ছিল একটা রেঞ্জ দেওয়া। দ্বিতীয় প্রশ্নটা ছিল যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে 7 লাখ কোটি ভার্সাস 17 লাখ কোটি বা 16 লাখ কোটি আমি রেখেছি। এখানে আমাদের মধ্যেও কতগুলো ডিভিশন আছে, যেহেতু এনার্জি আলাদা, বিগ প্রজেক্ট আলাদা। এখন আমরা এগুলো সমন্বিত করে নাম্বারটা প্রকাশ করব, কারণ যেহেতু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে সবগুলোই ছিল, সুতরাং আমরা ওই নাম্বারগুলোকে ঠিক করছি। ড্রাফট অবস্থায় এই তথ্যটা আমরা এখন আপডেট করব, বাট রাফলি আমি জানি 16 থেকে 17, ডিপেন্ডিং করে কোন ইয়ারে ধরছি সেটা। তো রাফলি দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ, ধন্যবাদ। এই একটা বিষয় আপনারা অনেকে উল্লেখ করেছেন এর আগে, সেটা হলো যে চুরি হলো এত টাকা আর বিদেশে পাচার হয়েছে কত টাকা, এই দুটোর ভিতরে সামঞ্জস্য আছে কিনা। মুস্তাফিজকে আমি রিকোয়েস্ট করবো এটা উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি একটু এলডিসি গ্র্যাজুয়েশনের কথা যেটা ডক্টর দেবপ্রিয় বললেন সেটা বলতে চাই যে আমাদের প্রতিবেশী নেপাল, সে কিন্তু 2026 সালে আমাদের সাথে গ্র্যাজুয়েশন হওয়ার কথা। তো নেপাল গ্র্যাজুয়েট করে যাবে এবং বাংলাদেশ এটাকে ডেফার করে আরো পরবর্তীতে হবে, এইটাও একটা বিবেচনার। এবং নেপালের মাথাপিছু জাতীয় আমাদের চেয়ে কম। নেপাল কিন্তু 2 আউট অফ 3। নেপাল কিন্তু ওই যে মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই দুটোতে ক্রস করেছে, মাথাপিছু আয় কিন্তু ক্রস করে নাই। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যেহেতু 2টা আউট অফ 3 করলেই হয়, সেই হিসাবে নেপাল যাচ্ছে। সুতরাং এইটার বিভিন্ন ধরনের মাত্রা আছে। আরেকটা জিনিস হলো যে 2026-এ না করি 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের মানে দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়, যে আমরা ডেফার করছি। আপনারা দেখেছেন যে যখন নাকি ওই যে এক্সপোর্টারদের ইনসেন্টিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বললেন যে না, যবে হবে তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না।
এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আমরা কারণ হলো যখনই গ্রাজুয়েশন কারণ হলো তথাকথিত সংসদে ওনারা ছিলেন। সমস্যা কিন্তু পরে হবে, এটা একটু আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম। সেকেন্ড যেটা, সেটা হলো যে বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, আমি আমার যে অবৈধ অর্থ পাচারে আমি দেখিয়েছি যে আগে যেটা ছিল, এই দুর্নীতিটার একটা বড় অংশ বাংলাদেশের শ্যাডো ইকোনমিতে ছিল। মানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে টাকা করেছেন, কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায়, সরকার ট্যাক্স পায় নাই, এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে আসে নাই, কিন্তু কর্মসংস্থান হয়েছে ইত্যাদি। কিন্তু এক পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। শ্যাডো ইকোনমি কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছেন, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে না। তৃতীয় অনেক টাকা তো দেশে আসেই নাই। হ্যাঁ, আর তৃতীয় যেটা, সেটা হলো যে বিভিন্ন ভাবে যেটা আর কি যাচ্ছে, এখন তো এটার চেঞ্জ হয়েছে। আমরা মনে করতাম আগে যে হুন্ডি হাওলার মাধ্যমে বোধহয় রেমিটেন্সের এগেনস্টে বেশি দুর্নীতিটা ওখানে হচ্ছে, কিন্তু যারা নাকি এখন বিগত সময় টাকা পাচার করেছেন, তারা ওই এক্সচেঞ্জ রেটের বেশি দিয়ে, হুন্ডি হাওলাতে তো রেটটা একটু বেশি, তো সেইটা দিয়ে না করে তারা আমদানি করছেন সরকারের কাছ থেকে, ওই অফিসিয়াল রেটে, এক্সচেঞ্জ রেটে ডলারটা কিনেছেন, তারপরে $50 যেটা আমদানি করবেন ওইটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং দেশের যত ধরনের ভাবে ক্ষতি করা, সবটা করেই কিন্তু টাকাটা বাইরে গেছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, মধ্য আয়ের দেশ, কি বলে, মধ্য আয়ের ফাঁদ। জাহিদ ভাই। এখানে আমাদের যে কনক্লুশনটা, এটা পুরো হোয়াইট পেপার কমিটির টিমের কনক্লুশন, যে এখানে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নাই। আমি যেটা বলছিলাম যে আমাদের সবারই একটা ধারণা ছিল এই গবেষণা করার আগে, যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, কিন্তু ওটা এখনো বাস্তবে আসে নাই। আমরা এখন যে উপসংহারে পৌঁছাচ্ছি সেটা হলো ফাঁদে আমরা অলরেডি পড়ে গেছি। এখানে কোনো আর আমাদের মধ্যে কোনো বিতর্ক নাই। আর কাশেমের যে প্রশ্ন ছিল গ্রোথ নিয়ে, সেখানে আপনাদের এই আমরা তো আরেকটা পরীক্ষার সম্মুখীন করেছিলাম। সেটা হলো যে গতকালকে খুব তাড়াতাড়ি এরপরে রিপোর্টটা রিলিজ করা হলো, কারণ আজকে আপনারা আসবেন, পড়াশোনা করে আসবেন। আমি দুঃখের সাথে বলছি, কাশেম কিন্তু 33 পাওয়ার জন্য স্ট্রাগল করছে। এই জন্য বলছি যে এই যে জিডিপি গ্রোথের যে হিসাব আমরা দিয়েছি এবং এটার সাথে যে কম্প্যারিজন দিয়েছি রিপোর্টেড, এই ডিফারেন্সের আমরা দুটো কারণ বলেছি। একটা হলো পদ্ধতিগত কারণ, যেভাবে আমরা হিসাবটা করি সেটার কারণে জিডিপি গ্রোথটা ওভারস্টেটেড হয়, অতিরঞ্জিত হয়, কারণ বেশ কিছু খাতে জিডিপি কমার, যেভাবে হিসাবটা করি সে কারণে কমার সুযোগটা নাই। কাজে বাড়লে এটা ধরা পড়ছে, কমলে ওটা ধরা পড়ছে না। এটার কারণে একটা ওভারস্টেটমেন্ট হয়, যেটা শুধু ওই 2013-র পর থেকে না, সবসময় এটা ছিল। কিন্তু যেই ডিফারেন্সটা আমরা পাচ্ছি সেটা হলো যে এর আগে একটা হয়তো বলছে 6 আর হিসাব করলে দেখা যাচ্ছে 5, কিন্তু যখন অফিসিয়ালটা বাড়ছে হিসাবেরটাও বাড়ছে, ডিরেকশনটা সেম। কিন্তু 2013-14 পরে আমরা যেটা দেখলাম যে ডিরেকশনটাই চেঞ্জ হয়ে গেছে। একটা তো হলো ব্যবধানটা বেড়ে গেছে, আর একটা হচ্ছে একটা উপর দিকে যাচ্ছে অফিসিয়ালি রিপোর্টেড গ্রোথ, আর আরেকটা নিচের দিকে যাচ্ছে। এই যে গ্রোথ স্লো ডাউন করছে, এইটা কিন্তু অফিসিয়ালি আমরা ধরতে পারি নাই, এবং সেই কারণেই বলছি যে মধ্য আয়ের ফাঁদে যে আমরা পড়ে গেছি সেটা আমরা মিস করে যাচ্ছি আমাদের এই হিসাবে গরমিল থাকার কারণে। এখন ইন্টারিম গভর্নমেন্টের জন্য কাশেমের যেটা প্রশ্ন, আমার মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওইটাতে কিন্তু কাশেম 60 পেয়ে যাচ্ছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। সেটা হলো যে এখানে পদ্ধতিগত সংস্কার দরকার, মেথোডোলজির যেই প্রবলেমগুলি আছে, ডেটা কালেকশনের যে প্রবলেমগুলি আছে সেটার সমাধান দরকার। আর দ্বিতীয় হচ্ছে হিসাব নিকাশ, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, এখানে উপরের লেভেলের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। কাজেই হস্তক্ষেপের যেই দরজাগুলি আছে সেগুলো বন্ধ করতে হবে।
থ্যাংক ইউ। হ্যাঁ বল। আমি জাহিদ ভাইয়ের এটাকে একটু সাপ্লিমেন্ট করতে চাই। এই মধ্য আয়ের ফাঁদের প্রশ্নটা যেটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ। জাহিদ ভাইয়ের নিজের রিপোর্টে বিস্তারিতভাবে আছে। মধ্য আয়ের ফাঁদের সাথে কিন্তু ঋণ ফাঁদকে সমার্থকভাবে দেখা হয়, এবং আমরা ল্যাটিন আমেরিকাতে বছরের পর বছর দেখেছি যে এটা কিভাবে ঋণ ফাঁদ এবং মধ্য আয়ের ফাঁদ একটা সমান্তরালভাবে চলেছে। আমাদের দেশে এই যে বড় বড় প্রকল্প আমরা করেছি, অতি মূল্যায়িত প্রকল্প, এগুলার জন্য কিন্তু ঋণ পরিষেবার দায়ভার আমাদের বাড়ছে, এবং যে হিসাবটা আমরা এখন সরকারিভাবে এতদিন পাচ্ছিলাম, অবস্থাটা কিন্তু তার থেকে অনেক বেশি। যখন $48 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল, যখন $2 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিষেবা ছিল, এখন এটা $20 বিলিয়ন আমাদের 4, 4.5, $5 বিলিয়ন আমাদের পরিশোধ করতে হবে। এখন একটা পরামর্শ যেটা নাকি আমাদের রিপোর্টে আছে, ডক্টর দেবপ্রিয় হয়তো বিস্তারিত বলেন নাই, সেটা হলো যে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি আমাদের যে ঋণের যে চুক্তিগুলি হয়েছিল সেটার যে সুদের হার, এটার গ্রেস পিরিয়ড কত, এটার আরেকটু আমাদের উন্নয়নদের সাথে আবার একটু আলাপ আলোচনা করে এটাকে পেছানো যায় কতটুকু, ঋণের সুদের হারটাকেও আবার পুনর্বিবেচনা করা যায় কিনা। কিছুটা আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়েছে আমি জানি, তো সেটা অব্যাহত রাখতে হবে। এই যে ঋণের পুনর্মূল্যায়ন করার, বিশেষ করে ঋণ পরিশোধের ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু ওই যে মধ্যমেয়াদীর পরিকল্পনার কথা বলেছি কি 6 মাসের পরিকল্পনা, তার ভিতরে স্থান পেতে হবে, এবং যেই উন্নয়ন ফোরাম আয়োজন করার কথা বলছি সেখানেও এই বিষয়টি আলোচনার ভিতরে আনতে হবে, কারণ এখন করার জন্য ফোরাম খুঁজে বেড়ানো একটা বড় বিষয়। আমি প্রফেসর তামিমকে জিজ্ঞেস করবো, ওনারা জিজ্ঞেস করছিলেন যে দুর্নীতির কোনো খাতওয়ারি ভাগ আমাদের আছে কিনা, বা কোনটা সবচেয়ে উপরে। তো সবাই তো জ্বালানি করতেছে, জ্বালানিতে সবাই জ্বলে মরছে, আপনি বলেন। আসলে যে কোনো মানে চুরির তো কোনো প্রমাণ রেখে কাগজে কলমে চুরির ব্যাপারটা তো কোথাও নেই, সুতরাং এটা এস্টিমেট করা আসলে একটা কঠিন কাজ। তো আমরা তথ্যপত্র থেকে যেটা দেখি, যেটা আমি বলেছি আমার রিপোর্টে, এই পর্যন্ত $30 থেকে $33 বিলিয়ন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে, তাহলে $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে, এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা নিশ্চিত, এটা বহু জায়গা থেকে আমরা যেটা তথ্য প্রমাণ এগুলি পেয়েছি, তাতে বোঝা যাচ্ছে যে প্রতিটা প্রকল্প দেওয়ার ক্ষেত্রেই ট্রানজাকশন হয়েছে, এবং অনেক ক্ষেত্রে প্রকল্প আপনার প্রতিযোগিতা ছাড়া আপনার দেওয়া হয়েছে। এই আমি যেগুলি কথা বলছি, হ্যাঁ, দেখা যায় বেশিরভাগই প্রতিযোগিতা ছাড়াই দেওয়া হয়েছে। তো প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও এটা হয়, যে পায় তার কাছেও টাকা পয়সা নেওয়া হয়। আরেকটি হলো আমরা দেখেছি ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটা। ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটা দেখুন, আমাদের যে পিএসএমপি পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016, সেখানে 2030 সালে বলা হয়েছে 27,000 মেগাওয়াট সর্বোচ্চ আমাদের ইভিনিং পিক লোড আসবে। সেইখানে 40,000 মেগাওয়াটের বয়ানটা কোথা থেকে আসলো সেটা আপনারা জানেন। এই 2016 পিএসএমপিটাকে রিভিজিট করে এটাকে বাড়িয়ে দিয়ে 9% জিডিপি গ্রোথ, 20 বছর ধরে 9% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে তথ্য নিয়ে ওইটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে, যেই কারণে আমাদের ওভার ক্যাপাসিটি হয়েছে এবং ক্যাপাসিটি পেমেন্টও বেশি এসছে। তথ্য উপাত্তের বিকৃতির এটি একটা বড় উদাহরণ, যে আপনি ইচ্ছে করে এমন একটি প্রাক্কলন করলেন যে প্রাক্কলনটা দেশের প্রয়োজনের সাথে মিলে না, এবং তারপর আপনি ওই প্রাক্কলনকে কার্যকর করার ক্ষেত্রে এমন বিনিয়োগ করলেন যেখানে চুরি বাটপারি করার সুযোগ 16 আনা। তো সেখানেও বলেছি যে আমরা অতিরিক্ত দিয়েছি, কনজারভেটিভলি আমি বলতে পারি যে প্রায় $3 বিলিয়ন আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি।
জাহিদ ভাই কিছু বলবেন? কামালের এই সালাউদ্দিনের যে এমআইটি মিডল ইনকাম ট্র্যাপ নিয়ে প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন ছিল যে এই মুস্তাফিজের যে হিসাবটা ইলিসিট ক্যাপিটাল আউটফ্লো, এইটার সাথে এত টাকা যদি বাইরে গিয়ে থাকে তাহলে আমাদের জিডিপি গ্রোথ এত হলো কেন? কারণ দ্য হোল পয়েন্ট ইজ ওই গ্রোথ তো হয় নাই, গ্রোথটা অতিরঞ্জিত ছিল, কাজে এখানে তো কোনো কন্ট্রাডিকশন নাই। এবং যেটা একটা, এটা তো বরং তারই প্রমাণ, গ্রোথ যে হয় নাই তারই প্রমাণ হচ্ছে যে এত টাকা গেল, গ্রোথ আপনারা এত বেশি দেখালেন কেমনে? সেই তো ইস্যুটা হলো, বিনিয়োগ হলো না, কর্মসংস্থান হলো না, আমদানি হলো না, আপনি গ্রোথ হয়ে গেল, এইটাই তো ভেলকির বিপার। ইনাম, একটা প্রশ্ন ওই যে উঠছিল যে কোন কোন খাতে বড় এবং এডিপির সাইজ ইত্যাদি মিলে, আপনি কি একটা বলবেন নাকি? এটা বের করা যাবে, কিন্তু আমরা বের করি না, আমরা টোটালি ছিলাম তো সেই জন্য, বাট এটা বের করে দেওয়া যাবে। হ্যাঁ, মানে আমাদের সাধারণ হিসাবে যেটা এসছে আর কি, আমি পুরো জিনিসটা পড়ে যে এবং সেটা হলো 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, আপনারা দেখেছেন ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ, যে সমস্ত অবলোপন হয়েছে সেইখানে সেই অবলোপনের বিষয়, এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনো যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। এটা কারণ ওইটা সবচেয়ে স্বচ্ছ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতের থেকে, গতকালে গভর্নর এটা বলছিলেন। দ্বিতীয়ত যেটা আসে সেটা হলো জ্বালানি খাত, দ্বিতীয়ত জ্বালানি খাতের বিষয় আসে, এবং জ্বালানি খাতের চেয়ে দ্বিতীয়ত হবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। জ্বালানি খাত আসলে হলো 3 নম্বরে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা, এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি, যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত, প্রযুক্তি খাত। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে, এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয়, এবং এটার বাজার সম্বন্ধেও লোকজনের ধারণা খুব কম। আপনি 100 টাকার অ্যাপকে আপনি লক্ষ টাকায় কিনেছেন, ওইটাকে আবার আপনি ভাড়া দিয়েছেন, আপনি যেটা করবেন বলেছিলেন সেটা করেন নাই, যন্ত্রপাতি এনেছেন পুরানা, এবং দেখেন শেষ বিচারে বাংলাদেশে ইন্টারনেটের গতি পৃথিবীর থেকে কত শ্লথ, এবং একই রকম ভাবে দামও কত বেশি, সেহেতু ফলাফলেও ওইটা সেরকম ভাবে দেখা গেছে। আমি শেষ করে আনছি। সেলিম, আপনাকে জিজ্ঞেস করার ওই যে, আমি প্রশ্ন ভালো করে বুঝি নাই, কি না, আমি ওইটাতে উত্তর দিব না। একটা ওনার অন্তর্বর্তী সরকার মিলিয়ে কি প্রশ্নটা করেছিলেন? অনির্বাচিত সরকার অর্থনৈতিক কি বলেছিলেন, আরেকবার বলেন তো। না, ওটা তো উত্তর দিয়েছেন। প্রশ্নটা ছিল যে কি কি ঘটেছে, তার চেয়ে বরং কেন ঘটেছে এটা উদ্ঘাটনে আপনাদের মনোযোগ বেশি ছিল। হ্যাঁ, আমি তো 6টা প্যারাগ্রাফ এটার উপরে লিখেছি, আপনি কি পড়েছেন আমার ফরওয়ার্ডে? জি পড়েছেন 6টা প্যারাগ্রাফ? জি। তাহলে তো উত্তর পেয়েছেন আপনি। একটু আগেই তো বললাম কিভাবে কেমন করে শুরু হয়েছে, চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র সৃষ্টি হয়েছে, সেটার উদাহরণ তো ওখানে পরিষ্কারভাবে বলা আছে অ্যানালিসিসের ভিতরে। আর এই যে টাস্ক ফোর্স কমিটি যে রিপোর্ট দিবে, বা ওনারা তো একটা প্ল্যান করার ইয়ে করছে, আপনি এটা টাস্ক ফোর্স কমিটিকে জিজ্ঞেস করবেন, আমার এটা উত্তর দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ বলেন। না, একটা মনে হয় প্রশ্ন ছিল যে দুর্নীতিবাজ রাজনীতিবিদ কি শেষ হয়ে গেছে কিনা, এবং অত নির্বাচনী মাধ্যমেই সমাধান কিনা। দেখুন, এটা তো স্বীকার করতে হবে যে পরপর 3টা নির্বাচন বাংলাদেশে চরম ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, এবং সেই চরম ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একবার সত্যিকার অর্থে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গায় তো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার একটা বড় প্রয়োজন আছে, এবং একটা ওই ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভিত্তিক একটা গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। কিন্তু তার আগে যেটা দরকার, যে প্রশ্নগুলো আমরা এই হোয়াইট পেপার কমিটির রিপোর্টে এনেছি, যে দুর্নীতির যে বিভিন্ন ধরনগুলো এবং বিভিন্নভাবে যে আর্থিক এবং অর্থনৈতিক বিভিন্ন খাতগুলোকে যে ধ্বংস করা হয়েছে এবং সংস্কার করা হয়নি, সেই জায়গাগুলোকে যদি হাত না দেওয়া হয়, এবং তাতে যেটা হবে, আমি কথা বলবো শেষ করে এভাবে, যে পুরনো যে দুর্নীতিবাজরা, তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনো না কোনোভাবে প্রতিস্থাপিত হোক, আবার নতুন করে পুনর্বাসন হোক। সেই জায়গার পথগুলো কিন্তু বন্ধ করতে হবে এই সংস্কারের মাধ্যমেই। ধন্যবাদ।
একটা প্রশ্ন ছিল যে কি বলে আইআরবিডি সিপিডি যেটা করে তার সাথে এটার পার্থক্য কি? পার্থক্য তো খুবই স্পষ্ট। সেটা হলো যে এটা একটা নির্দিষ্ট উপলক্ষকে একটিকে লক্ষ্যকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এটা কমিটি গঠন করা হয়েছে এবং এটি একটি জাতীয় কমিটি হিসেবে কাজ করেছে। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ব্যুৎপত্তির মানুষ এটার সাথে যুক্ত হয়েছে এবং এটার কাজের একটাই বিষয় ছিল গত সময়কালে কিভাবে আপনার এখানে অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং চৌর্যবৃত্তি ঘটেছে সেটাকে মূল্যায়ন করা এবং সেটার একটা পরিমাপ করা। এইরকম কোনো কাজ তো আইআরবিডি সুনির্দিষ্টভাবে করেনি। আইআরবিডি যেটা করে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে সামগ্রিকতায় যে মূল্যায়ন বিভিন্নভাবে সেটাকে তারা উপস্থাপন করে জাতীয় কাঠামোর ভিতরে, সেটার ভিতরে। এটার সাথে এটার পার্থক্য খুবই স্পষ্ট। এটার পদ্ধতিগতভাবে ভিন্ন, এটার উপলক্ষ ভিন্ন এবং এটার কার্যকারিতাও বিভিন্নভাবে। আর একটা প্রশ্ন ছিল যে কে বেশি দুর্নীতিবাজ। আমি এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি। এই প্রশ্নের উত্তর এক এক জায়গায় প্রথম থেকে আস্তে আস্তে বদল হয়েছে। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। আমলাদের কথাই পরে জোর দিয়ে কিন্তু এখানে এসেছে। হ্যাঁ, এবং যে এই যে আমি ফলাফলটা বললাম, এটা আমার চিটাগং, রাজশাহী এবং সিলেটের যে গণ আলোচনা হয়েছে, গণশুনানিতে এই ফলাফল এসছে। তারা মনে করেন যে ক্ষমতার যে চোরতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। এইটা ওনারা বলার চেয়ে, এটা সত্যকে মিথ্যা আমি বলতে পারবো না, এটা মানুষের মনোভাব। হ্যাঁ বলেন। আপনাদের প্রণয়ন কমিটিরও মতামত। যেহেতু সেখানকার তথ্য উপাত্তগুলো মিলেই আপনারা এই রিপোর্টে তুলে ধরেছেন, আমরা বাহক হিসেবে আপনার কাছে পৌঁছে দিলাম, বাকিটা আপনার জাতীয় কর্তব্য, সেটা আমরা দেখব। আর শেষ একটা আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। দাদা এই মতামতটাকে আপনারা ওন করেন কিনা, যেটা মাঠ থেকে আমলারা যে বড় আমার মনে হয় যে 12 জন মিলে ভোট করে কোনোদিন এটা মতামত নেই কোনোদিন। হ্যাঁ, আমার ধারণা এক একজনের এক এক রকম মত থাকবে। ব্যক্তিগতভাবে ইন্টারভিউ করা কালকে থেকে এখন পর্যন্ত তো আমি ইন্টারভিউ দেইনি গত 3 মাস। আপনারা দেখেন আগামীতে যখন হবে এই আলোচনা সেইটার ভাবে সেটা করা যাবে। তবে এই ক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দেই, আপনাদের খেয়াল আছে যে বিগত সরকারের একজন মন্ত্রী, হ্যাঁ, তারা ইনভেস্টিগেশন করেছিলেন কানাডাতে যে 400 বাড়ি আছে। তারা বলেছেন যে আমাদের তো ধারণা ছিল রাজনীতিবিদরাই ওইসব বাড়ির মালিক, এখন তো দেখছি সব হলো আমলারা। খেয়াল আছে? হ্যাঁ, তুমি স্যার আইনের দৃষ্টিতে আপনারা বলেন, আইনের দৃষ্টিতে এক চোরের সম্বন্ধে আরেক চোরের সাক্ষ্য কতখানি গ্রহণযোগ্য? স্যার আমার নাম রুহুল, আমি 71 টেলিভিশনে কাজ করি। হ্যাঁ স্যার, আপনারা পাচারের একটা কনক্রিট ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, যদিও জিএফআই এর কল্যাণে আমরা এই বিষয়টা আগে থেকেই জানি যে এরকম 15-16 বিলিয়ন ডলারের একটা ফিগারের কথা। আমরা আশা করছিলাম যে ঘুষ বাণিজ্যটা কত সেইটার একটা কনক্রিট ধারণা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনারা শুধু 3-4টা সেক্টর ধরেছেন, বিদ্যুৎ খাত ধরেছেন, অবকাঠামো ধরেছেন, এর বাইরে আইসিটির কথা বললেন আপনি সবশেষ। যদিও আমরা জানি যে রাজস্ব খাত ঘিরে বড় একটা দুর্নীতি হয়, ভূমি খাত ঘিরে একটা বড় একটা দুর্নীতি হয়। তো আমরা আশা করছিলাম যে এই দেশের ভেতরে ঠিক কত পরিমাণ টাকা প্রতি বছর দুর্নীতি হতো সেইটার একটা ধারণা পাওয়া যেত। আপনি এই প্রস্তাবটা প্রফেসর ইউনূসের কাছে দেন, ওনার 3 মাসের জন্য আমাদের আবার নিয়োগ দিক। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে স্যার। স্যার এই যে আপনারা যে এই যে অনিয়মগুলা, লুটপাট বা চোরতন্ত্র, তবে আপনি দেখেন আমার ফরওয়ার্ডের ভিতরে ওখানে আছে কত দুর্নীতি কত প্রকার ও কি কি একটা তালিকা আছে, দেখেছেন আপনারা? ওইখানে দুর্নীতি কত প্রকার এবং কি কি ওখানে দেওয়া আছে। স্যার আমি আরেকটা বিষয় জানতে চাই স্যার, তাহলে এই যে আমাদের দেশে যে স্টিল যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা যে এখনো যে একটা এলজিসি গ্রাজুয়েশন করার মতো স্ট্যাটাসে আছে, এই উন্নয়নের চালকটাকে আমরা তো দেখেছি যে দীর্ঘদিন ধরে এই চালকটা এক ব্যক্তি কেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে, হাসিনোমিক্স ইত্যাদি ইত্যাদি নানা শব্দে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা হয়েছে।
আমরা জানতে চাই যে স্টিল এই যেখানে একটা অবকাঠামো উন্নয়ন বা অন্যান্য মাথাপিছু আয়ের বৃদ্ধি বা দারিদ্র্য কমানো সবকিছু মিলে এই উন্নয়নের চালকটাকে কি আপনারা আপনাদের রিপোর্টে স্বীকৃতি দিয়েছেন কিনা, বা এই ডেভেলপমেন্টটা, এই ক্রেডিটটা কাকে দিবেন এইটা জানার কথা। কোন উন্নয়ন? আর এইটা যদি না হইতো, এই যে লাখ কোটি টাকা পাচার বা দেশের ঘুষ, তাহলে এটার ইম্প্যাক্টটা কি হতো? স্যার আমি মাসফি কালের কণ্ঠপত্রিকায় কাজ করি স্যার, একটা প্রশ্ন স্যার। মানে এই যে সমস্যাটা হলো কি, আপনারা হয় সাদা নয় কালো বুঝেন। এই অর্থনীতি তো হয় সাদা হয় কালো হয় না। আমি পরিশ্রম করতেছি, উন্নয়ন কিছু না কিছু তো হচ্ছে, আয় তো হচ্ছে, জিডিপি তো আয়, হ্যাঁ, এবং এটার পিছনে তো কর্মসংস্থান আছে, সেই তো তো বৈদেশিক ঋণ আছে, রেমিটেন্স ইনকাম হচ্ছে, কৃষক শ্রমিক কাজ করছে। ইস্যুটা তো এই জায়গা না, ইস্যুটা তো হলো যে রাষ্ট্রের যে নীতিমালা সেইটা আমার উন্নয়নের পক্ষে কতখানি সহায়ক হয়েছে, নাকি ওই উন্নয়নের নীতিমালা আমার সবচেয়ে অসুবিধাগ্রস্ত মানুষকে বঞ্চিত করেছে। এইটা হলো বিষয়। তার মানে হলো হোয়াট ইজ দ্য গ্রোথ ফরগন, আমি কি পেলাম না যেটা পাওয়ার কথা ছিল, কতখানি হয়েছে। এটা যে কোনো দাঁড়ায় থাকলেও আস্তে আস্তে উন্নয়ন হয় এটার ভিতরে। হ্যাঁ, বলো। স্যার আমি মাসফি কালের কণ্ঠ কাজ করি আমি একটু উত্তরটা দেই। এখানে প্রশ্ন উঠেছে যে অবৈধ অর্থ পাচার। আমি পার্থক্য যেটা করতে চেয়েছি সেটা হলো যে দুর্নীতি যেটা হয়েছে ভেতরে, তার সবটাই যে দেশের বাইরে নিয়ে যেতে পেরেছে সেইটা না। সুতরাং দুইটা সমার্থক না। এক, দুই নম্বর হলো আপনারা যদি আমাদের রিপোর্ট দেখেন, বাজারে অনেক সংখ্যা ভাসতেছে, আমাদেরকে অনেকে বলতেছে $16 বিলিয়ন কম, $16 বিলিয়ন বেশি। আপনারা যদি রিপোর্টটা পড়েন, সেখানে একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেখানে ট্রেড রিলেটেড ইলিসিট ফাইন্যান্সিং কিরকম হয়েছে, নন ট্রেড রিলেটেড কিরকম হয়েছে, এগুলা বিস্তারিত দেওয়া আছে। সুতরাং আমাদেরটা একটা পদ্ধতি ব্যবহার করে হয়েছে, এটা আন্দাজে করা হয়েছে হয়েছে এটা ওনারা পড়ে নিবে। দাদা হ্যাঁ। আপনার একটা আরে, কথা আমরা এক দাদা সেকেন্ড, একটু বিস্মিত হয়েছি আপনার কথায়। এক সেকেন্ড, পুরানা থেকে একটা কোয়েশ্চেন এখনো বাকি আছে। বুদ্ধিবৃত্তিক কি বলেছেন? দুর্নীতি শব্দটা আপনি ব্যবহার করেছিলেন, আমি আপনাকে সমর্থন করি, ব্যাখ্যা করেন। আচ্ছা, দেখেন 94,000 কোটি টাকা হচ্ছে বাজেট, তার মধ্যে রূপপুরের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই বাজেটও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আমাদের শিক্ষার যে সেকশনটা আছে সেখানে দেখিয়েছি যে যেটুকুই বা এডুকেশন সেক্টরে বাজেট দেওয়া হয়, টারশিয়ারি এডুকেশনে, আমি আপনাদের মোটা দাগে একটা নির্ঘণ্ট বলি, 225 কোটি টাকা যদি গবেষণার বাজেট হয়, 4,000 কোটি টাকা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ব্যয় এবং 6,000 কোটি টাকা হচ্ছে অপারেশনাল ব্যয়। এই ইনফ্রাস্ট্রাকচার এবং অপারেশনাল ব্যয়, ইনফ্রাস্ট্রাকচার 2018 এবং 2024-এ যদি আপনি ব্যয় দেখেন, আগের বছরে অর্থাৎ নির্বাচনকালীন বছরগুলোতে আগের বছরে 2,000 কোটি টাকা আছে, এইটা নির্বাচনের ঠিক আগ দিয়ে হয়ে গেছে 4,000 কোটি টাকা। এবং আমরা সেখানে দেখিয়েছি যে ওই বছর নির্বাচনের আগে সংসদে কি কি বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছে, কোন কোন জমি অধিগ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই যে মানে এমপি মহোদয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওনারা একটা গোষ্ঠীর শিক্ষক এবং একটা গোষ্ঠীর ছাত্র নেতাদেরকে নিয়ে পুরো এলাকায় যেই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতি চালু করেছেন, সেটা আমাদের পুরো উচ্চশিক্ষার যে সংস্কৃতি সেটাকে দুর্বৃত্তায়ন করেছেন এবং দুর্নীতির মধ্যে নিমজ্জিত করেছেন। এটা হচ্ছে আমাদের খুব মানে আমাদের নিজেদের খুব মনে লেগেছে আর কি। আরেকটা জিনিস আমি একটু বলতেই চাই, যেটা খুব উচ্চারিত হচ্ছে না, যেহেতু টাকার অঙ্কে এগুলো কম। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের কাজ কি, বাংলাদেশ ব্যাংক তথ্য সন্নিবেশ করেন, স্টুডেন্ট ফাইলের যদি আপনি দেখেন, তথ্য দেখেন, গত 2020 থেকে এই অক্টোবর 2024 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য মাত্র 4,400 জন ছেলে মেয়ে আন্ডারগ্রেড পড়তে বাইরে চলে গেছেন। অথচ 2023-এ ইউএস, এটা ওপেন ডাটা, গভর্নমেন্ট ইউএস এর সরকারি তথ্য, যে 2023-এ 17,000 বাংলাদেশি স্টুডেন্ট ইউএসএ তে এনরোল করেছে। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন জানে না? আপনি যদি জানি, একটা অন্য দেশের সরকার যদি বলে যে 17,000 এনরোলমেন্ট হয়েছে শুধু একটা বছরে, বাংলাদেশ ব্যাংক কেন জানবে না? এবং আমরা সকলেই জানি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই দেশের অংশীজন বলে মনে করছি না, আমরা টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে। তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা দায়িত্ব বর্তায়, সরকারের একটা দায়িত্ব বর্তায় যে এখানে যে বিরাট পার্থক্য তৈরি হচ্ছে সেগুলো আমাদের ক্যাপিটাল ফ্লাইটের কোনো ধরনের হাতিয়ার হয়ে উঠছে কিনা। সবশেষে একটা জিনিস বলবো স্যার,
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এই পর্যন্ত 4,000 কোটি টাকা তারা করেছেন, মানে তাদের অর্থায়ন ঘটেছে, তার মধ্যে 1/3 তারা ফিক্সড ডিপোজিট করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, যে 2/3 ওনারা মাঠে নিয়েছেন সেগুলো নিয়ে তো ব্যাপক দুর্নীতির বিষয় আছে, সেগুলো আমরা লিখেছি, কিন্তু যেই 1/3 ওনারা নেননি, ওনারা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বেশিরভাগই পদ্মা ব্যাংকের মতো ব্যাংকে, সেগুলোতেও যাচ্ছি না। কিন্তু একটা খুবই মৌলিক প্রশ্ন, যেখানে আমাদের অভিযোজনের গ্যাপ দিনে দিনে অনেক বাড়ছে, সেখানে আমার এই ফিক্সড ডিপোজিটের যে লভ্যাংশ, সেটা কি আমার কস্ট অফ ইনঅ্যাকশনের চাইতে বড় হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। ধন্যবাদ। আপনার তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে ফেলেছে, ওই পদ্মা ব্যাংকের টাকা তো যমুনাতে চলে গেছে, এইটা তো। আর কিছু না থাকলে আপনার কথা আমরা একটু রিঅ্যাক্ট করতে চাই। আপনারা প্রতিবেদনে এনেছেন, আপনারা প্রতিবেদনে এনেছেন যে প্রায় 1 লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটপাট হয়েছে। এই পিছনে আসলে কারা ছিল? শেয়ার বাজার নিয়ে কোনো কথা হয় না। দাদা, আপনি বলেছেন যে অতীতে 15 বছর আওয়ামী লীগ সরকার যে ভুল তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে গ্রাজুয়েশনে দেখাচ্ছে, এখন এই সরকার যেন সেটাই মেনে নেয়, কারণ তা না হলে ওই 15 বছরের রাজনীতির এই 2 বছরে এসে বলবে যে সব নষ্ট করে দিয়েছে। তাহলে একটা মিথ্যাকে কি আরেকটা মিথ্যা দিয়ে আমরা মোকাবেলা করব? আপনি কি বললেন আমাদেরকে? না, এটা আপনি আগামী কয়েকদিন ভালো করে গবেষণা করে নিউজ করেন, আমরা এটার সাথে থাকবো। এসেন জিজ্ঞেস করেন, তখন করব, এটা বলবো। হ্যাঁ, বল। দাদা, আমি নকিব বণিক বার্তায় কাজ করি। আমার একটি প্রশ্ন, সেটি হলো, আপনারা বলছেন যে একজন বলেন। হ্যাঁ, নাম্বার অফ ইন্টারন্যাশনাল, আমি আপনার ওটাতে উত্তর দিব, ওটা আমি রেখেছি। জি, আপনারা বলছেন যে গত 15 বছরে যে উন্নয়নের আখ্যান তৈরি করা হয়েছে, সেখানে রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে এই মিথ্যা পরিসংখ্যান থেকে। কিন্তু এই মিথ্যা যে তথ্যের যে পরিসংখ্যান তৈরি করা হয়েছে, কিন্তু আমরা যদি 15 বছরের যে ডকুমেন্টসগুলো দেখি, সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা সহ সব ধরনের সরকারি যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো তৈরি হয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি যারা কাজ করে। তো এই যে উন্নয়ন আখ্যান তৈরি হওয়া, সেখানে ব্যবসায়ীদের উপর দায় দিচ্ছেন, আমলাদের কথা বলছেন, কিন্তু গবেষণা প্রতিষ্ঠান যারা এইসব ব্যাকহ্যান্ডে কাজ করেছে, এই ডকুমেন্টসগুলো তৈরি করেছে, তারাও কি চামচাতন্ত্রের ভাগিদার ছিল কিনা, সেটা আসলে দায়টা কতটা আপনারা নিবেন, এটি একটি প্রশ্ন। আর গত 15 বছরে এত জোরের এত প্রশ্ন দিয়ে না, আমি এইটার উত্তর দিয়ে নি। আপনি আমার ফরওয়ার্ড পড়েন, ওখানে বলা আছে পরিষ্কারভাবে যে 3টি রাষ্ট্রের অঙ্গকে কিভাবে কুক্ষিগত করা হয়েছে। তারপর বলা আছে যে রাষ্ট্রের বাইরের যে সমস্ত শক্তি, তারা কিভাবে ম্রিয়মান হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে তারা কোঅপটেড হয়ে গেছে, ওটার ভিতরে ঢুকে গেছে। ওখানে ওই কথাগুলো বলা আছে, সেটা আপনি একটু যত্ন নিয়ে পড়লে দেখতে পাবেন। এবং ওইটার উত্তর দিতেই আমি সংক্ষেপে বলি, বিদেশিদের কথা বলা হয়েছে। কোথায় গেলেন উনি? জি জি আছে, আপনি শুনছি। না, উনি আছে না, ওনার জন্য আমি আমার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। আপনি বলেন আরেকটা কি বলতে চেয়েছিলেন? আরেকটা বলছি যে গত 15 বছরে যেই উন্নয়ন আখ্যান তৈরি হয়েছে, সেখানে আসলে উন্নয়ন আখ্যানের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা তেমন জোরালো ছিল কিনা? আজকে প্রবৃদ্ধি থেকে শুরু করে সব ধরনের পরিসংখ্যানকে যেভাবে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে আপনাদের তথ্যে, সেটা আসলে বিগত সময়ে ছিল কিনা? আপনি 15 বছর দেশে ছিলেন? আপনি যদি 15 বছর দেশে থাকেন, আপনার সহকর্মীদের সাথে আলাপ করে নিয়েন আমরা কি বলেছি 10-15 বছর ধরে, সিপিডি এবং অন্যান্য সানেম এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে কি বলেছেন। এই প্রশ্নটার উত্তর আপনি কলিগসদের কাছ থেকে শুনে নিয়েন, অথবা পুরানা ভিডিও টিডিও একটু দেখে নিয়েন, অথবা পুরানা একটু, আজকাল তো কেউ তথ্য উপাত্তের উপরে করে না, মতামত একটা দিয়ে দিল আর কি, ওইটার কোনো দায় দায়িত্ব নাই। তো আপনার দায় দায়িত্ব আমি আপনাকে দিলাম, আগামী 1 মাস পরে আয়সা আমাকে বলেন যে আপনি গত 15 বছরের কি ভিডিও দেখে আসছেন, কি লেখা দেখে আসছেন, আমাদের প্রথম আলো, ডেইলি স্টার, বিটি স্ট্যান্ডার্ড, বণিক বার্তা, এগুলিতে কি লেখা আমরা লিখেছি এবং সেখানে কি ছিল না ছিল, বুঝেছেন? তাহলেই হবে। আমি রকুনুজ্জামান অঞ্জন, বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। হ্যাঁ, একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি চোরতন্ত্রের যে 3টা গোষ্ঠীর কথা বলেছেন, আমরা এখানে দেখলাম যে তাদের মধ্যে একটা গোষ্ঠীর সাথে আপনারা আলোচনা করেছেন, সরকারি শীর্ষ কর্মকর্তাদের সাথে। আমরা আরো দেখলাম যে আপনারা ব্যবসায়ীদের মধ্যে আমেরিকান চেম্বার অফ কমার্স, সবার সাথে আলোচনা হয়েছে। আমি শেষ করি প্রশ্নটা। আমেরিকান চেম্বার অফ কমার্স এবং ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে আপনারা আলোচনা করেছেন। এর বাইরেও অন্যান্য ব্যক্তি পর্যায়ে অনেক আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর এখানে কোনো কনসালটেশন দেখিনি আমরা। আচ্ছা, দ্বিতীয় কথা, রাজনীতিবিদ, যেহেতু চোরতন্ত্রের একটা বড় দায় পড়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, যেহেতু তারাই ক্ষমতায় ছিল,
আপনারা আওয়ামী লীগের কোনো রাজনীতিবিদের সাথে কথা বলেছেন কিনা? আমি প্রশ্নটা এই কারণেই করছি, না, না, ওটা তো আমরা আপনার তো জানতে ঠিক আছে। চাচ্ছিলাম কেন এই চোরতন্ত্রের দিকে তারা ধাবিত হলো। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার শেষ প্রশ্ন থেকে উত্তর করি। আওয়ামী লীগের লোকজন খুঁজে পেলে আমার কাছে পৌঁছায় দিয়ে আমি আলাপ করব। হ্যাঁ, আমার তো আপনি না, আপনার কাছে হয়তো খবর আছে, আমার কাছে ছিল না, আমি খুঁজে পাই নাই। আপনার কাছে যদি খোঁজ থাকে বলেন, আমরা খুঁজে আলাপ করব। আর বিষয় হলো, যে সমস্ত ব্যক্তি খাতের প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে তাদের অনেকেরই নেতৃত্ব শূন্য অবস্থার ভিতরে তারা চলে গেছে বিভিন্ন কারণে, এবং তাদের নিজস্ব গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ ছিল। আর আর আপনারা, আমাদের একটা বড় আলোচনার জায়গা ছিল নবীন কর্মকর্তা, নবীন উদ্যোক্তাদের সম্বন্ধে। নবীন উদ্যোক্তাদের আমরা আলগাভাবে আলাপ করেছি, গার্মেন্টসের বাইরে ইত্যাদি। আমরা মনে করেছি তারাই হলেন ভবিষ্যৎ, সেই হিসেবে দেখবেন তারা ওই চোরতন্ত্রের অংশ তখনও হন নাই বলে আমাদের কাছে মনে আছে। হ্যাঁ, ফেরদৌস আপা বলেন। আমি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে আপনি যেই পয়েন্টটা তুললেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো বলেছেন আপনারা। আমরা কিন্তু এই প্রত্যেকটা মেম্বার, এই যে মিটিং এর লিস্টগুলো দেওয়া হয়েছে তার বাইরেও কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কেআইআই করেছে, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 40-50টা করে এক একজনে আমরা কথা বলেছি। প্রত্যেকটা চেম্বারের প্রেসিডেন্টের সাথে কথা বলা হয়েছে, ইনক্লুডিং এফবিসিসিআই প্রেসিডেন্ট ডিরেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। এই আলোচনা হয়েছে, এগুলি এটার ভিতর। আপনার প্রশ্ন উত্তর দিই। হ্যাঁ, বড় ভাইয়ের প্রশ্ন উত্তর দিয়ে আসি। এটার উত্তর কি জাহিদ ভাই দিবেন? আমিও, আপনারা সাধারণভাবে আমরা বলি, যে কোনো গত 15 বছরের আপনারা কাজকর্ম যদি আপনি খুঁজে দেখেন, তাহলে যে কোনো বৈদেশিক কর্মকর্তাদের প্রতিবেদন শুরু হয়, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ এক্সট্রাঅর্ডিনারি ডেভেলপমেন্ট, ইট ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মিডল ইনকাম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইট হ্যাজ শোন ট্রিমেন্ডাস স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অ্যান্ড এভরিথিং অন দ্যাট। এইগুলো ওনাদের প্রত্যেকটা রিপোর্টের প্রথম 2-3 লাইন না? ওনারা কি করছে? ওনারা একই রকম ভাবে জিডিপির গ্রোথ রেট ওনারা বিবেচনা করে নাই? ওনাদের পয়সা দিয়েই তো, টাকা দিয়েই তো এগুলিকে আপনাকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ওই যে সমস্ত প্রকল্পের কথা বলছি, যেই প্রকল্পগুলোতে এখন দেখা যাচ্ছে এরা অর্থনৈতিকভাবে আর যোগ্যতা রাখে না, ওই প্রকল্পে ওনারা টাকা দেন নাই। ওইটার একটা খারাপ সমীক্ষা মূল্যায়ন হয়েছে, সেই কনসালটেন্টরা ছিল না। তাহলে এই দায়িত্ব তাদেরও নিতে হবে না? কারণ ওনার দেশের তো সৎ মানুষের সৎ টাকা আমার দেশে এসেছিল, সেইটাকে সঠিকভাবে ব্যবহার করলো না কেন? সেহেতু এই জিনিসটা একটা, ওনাদেরও এখন আত্মসমীক্ষার সুযোগ হয়েছে। আমরা যেটা বলছি, যখন আপনি একটা স্বৈরতান্ত্রিক কেন্দ্রায়িত সরকার তৈরি করেন, তখন বিদেশিরাও এটাতে ভয় পায়, তারাও তাদের মতো ভূমিকা পালন করার ক্ষেত্রে অনেক সময় পিছপা হয়ে যায়। এটি আমাদের একটা অভিজ্ঞতার ভিতরে এসেছে। ওনারাদের যখন জিজ্ঞেস করেছি যে আপনারা আরো জোর দিয়ে বলেন নাই কেন, ওনারা বলেছেন জোর দিয়ে বলে কি অফিস বন্ধ করে দিব? ওনাদের অফিস বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত বিভিন্ন সময় দেওয়া হয়েছে। সেহেতু এই একটা অভিজ্ঞতাও কিন্তু ভিতর দিয়ে গেছে, যে কিভাবে শুধু বেসরকারি প্রতিষ্ঠান বা জাতীয় না, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অনেক সময় নমনীয় হয়ে যায় স্বৈরতন্ত্রের সামনে। জাহিদ ভাই কিছু বলবেন?